আমার কি বিয়ে করার বয়স হয়েছে কাকা কও? এই তোর বয়স হয়েছে না হয়েছে এটা তো আমরা জানি, আমার সামনে বড় হয়েছস, আমরা জানি না? হ্যাঁ শোন, ঘটক কিরা? ঘটক আমি। আরে তোর এই যে হালিম চাচা ৬৮টা বিয়া দিছি। এই যে সাফাবাজি বাদ দাও, ৬৮-র কথা বাদ দাও, তুমি আমারটার কথা কও। এই মায়া আছে দুইটা বুঝছস, একটা আছে বিয়ে পাস। এই যে দাও বিয়ে পাস মেয়ে বলে আমার বিয়ে করবি। এই এই জায়গায় তো হালিম মিয়ার কারামতি। শোন, ওই আরেকটা আছে কিন্তু লেখাপড়া জানে না, টাকা পয়সা আছে বহুত। হের বাপে টাকা থাকলে আমার কি? আরে বাপের টাকা না, আরেক জায়গায় বিয়ে হয়েছিল, হ্যাঁ সেই জায়গা থেকে ভাগে পাইছে। কাকা আমার টাকা পয়সার লোভ নাই, থাক ওটার দরকার নাই। ঠিক আছে, দেখ হাতে দুইটাই আছে, যেটা তোর পছন্দ হয়, শিক্ষিত অশিক্ষিত দুইটাই তো। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে। হ্যাঁ কাজ কর, ২,০০০ টাকা দে। আমার কাছে তো টাকা পয়সা নাই কাকা। আত্মাটা বড় কর, বিয়ে করবি ২ হাতে টাকা খরচ করবি। শুরু হয়ে গেল আত্মা নিয়ে কথা। তোমার টাকা দিতে আমার কোনো সমস্যা নেই, তোমার টাকা দিলে তো তুমি যাবে জুয়ে খেলবে। আরে আমার টাকা দিবি, আমি কি করুম না করুম সেটা তো আমি বুঝবো। আমার কাছে হলো ক্যাশ টাকা নাই, বাজারতে উঠে দেওয়া লাগবে। ও আচ্ছা, নাও যাই মানে বাজারে। ইরে আল্লাহ দিন আসর বান্দা জিহেরাটার মতো লেগে গেছে। চলো তোমার টাকা আগে দিয়ে নেই। এমা আমি একটু বাজারতে আসতেছি, চলো চলো। নাও যাই। মান নানুমণি, তুমি এই বাই কান্তাছো? হ্যাঁ নানুমণি কি ঠিক থাকবা? তুমি কো না কি তো হয়েছে তোমার, কান্তাছো করে? কিন্তু ভালো লাগে না। আরে ভাল লাগতেছে না? কি তো জ্বর আইতেছে নানুমণি? হ্যাঁ কেউ নাই, মা নাই, বাবা নাই, দাদি দাদা কেউ নাই। ও বাসার দাদা দাদি নাই, মা বাপ নাই, এর লিগে মনটা খারাপ লাগতেছে? হ্যাঁ নানুমণি আসি না, নানুমণি তোমারে চকলেট খাওয়াই, আইসক্রিম খাওয়াই, পিঠা খাওয়াই। নানুমণি তো তোমার সাথে সাথে একেবারে পাহারাদারের মতো থাকতাছি না? তুমি একা কেন? বাকিরা কেন নাই? ও সপ্তাহে একখানে থাকতো? আমার লাগবে না দেখে। কাকে কাকে লাগবে? সবাইকে লাগবে আমার। ও রে আমার বুবু গো, সব থেকে সবসময় একখানে বয়ে থাকতে পারবো? হ্যাঁ মা বাপের কাম আছে না, তারা একটা কামও গেছে বাড়ির। হ্যাঁ দাদা দাদি তো হেন আসই, হ্যাঁ দরকার পড়লে তো আইবুজ, বুঝো নাই? হ্যাঁ তুমি যখন বড় হইবা, লেহাপড়া কইরা মস্ত অফিসার হইবা, তখন যখন মিটিংও বইবা, তখন তোমার আব্বা আম্মায় ফোন দিব, পাইজামা কখন আসবে? তখন তুমি বলবা, বাবা মা ফোনটা রাখো তো, এখন আমি বিজি আছি। আমি জীবন এরকম করব না, আমি সব সময় দেখে থাকবো। ও রে নানুমণি, সব সময় এরকম থাকবা? সব সময় বাপ মারে কলিজা তাগলায় রাখবা না? ঠিক আছে, আজকে পরীক্ষাটা দিয়াইও তাইলে। পরীক্ষা দিব না। উমা মামা কয় কি, লেখাপড়া ছাড়া তো জীবন বৃথা, তোমার বাপ মার জীবন বৃথা। অত কষ্ট করে তারা তাদের সন্তানরে মানুষ করতেছে, লেখাপড়া ছাড়া এই দুনিয়াত 5 পয়সার দাম নাই নানুমণি। হ্যাঁ আমি একটু বিরুচি। এ নবাব, আমার নানুমণি এনো কাইন্দা যারা যারা হয়ে যাইতেছে, তুই খেল রাউস নাই কেরে? তুই কোনো আসলে? আমি তো খেয়াল রেখেছি, আমি এসে পায়জামা মামাকে বারবার জিজ্ঞেস করেছি, পায়জামা মামা কাঁদো কেন, কাঁদো কেন, কেঁদো না কেঁদো না, কিন্তু পায়জামা মামা কথাই শুনে না। তখন আমি বুঝেছি একসময় কাঁদতে কাঁদতে যে চোখের পানি পুড়িয়ে যাবে, তখন অটো কান্না থেমে যাবে। এই যে দেখো এখন কাঁদে না। দূর যা বলদা, চোখের পানি অটো পয়ে যাবে।
তোরে যখন চোরটা দেই তখন চোর পানি থামে তোর তখন দেখ চোর পানি পইরা সাগর হয়ে জায়গা আমার চোখের পানি শুকিয়ে গিয়েছে। একটা চোর দে দেখাইম নানমুনি এটা আমি বিয়ে- নানমুনি তাহলে তুমি আজকা পরীক্ষাটা দিয়ে আই ওখানে তোমারে নানমুনি একেবারে পাখির ডানা তুড়াইয়া ফকির মতো উড়াল দেন কোনো একটা সুন্দর জায়গায় যাইয়াম ঠিক আছে এমনও আছে তোমারে পাখির মতো উড়াল দিয়া পরীর দেশে যাইয়াম গামরা আপু জানো আপু ব্যাগ গুছা, কেন? ঢাকা যাব। আমি যাবো না, তুমি যাও। এটা কি তোর শ্বশুর বাড়ি নাকি আমার শ্বশুর বাড়ি? কি বলতেছো এগুলা? আন্টি অসুস্থ, এখানে তোমার দরকার আছে না? তো তার নিজের ছেলে তো চলে গেছে, আমি কি করব? হ্যালো আম্মা। আন্টি কি লাগবে? কিছু লাগবে না আমার কাছে একটু বসো কিছু লাগবে না? তোমার সাথে একটু গল্প করি তোমার সাথে গল্প করতে আমার আরাম লাগে ভালো লাগে আমারও আন্টি, আপনার সাথে গল্প করতে আমারও খুব আরাম লাগে। আপনি কি সুন্দর ছোট্ট ছোট্ট করে কথা বলেন। কথা বলার তো মানুষ নাই কেন আন্টি, আমি আছি না? তুমি কি সব সময় থাকবা তুমি কোথায় যাও? মেয়ে মানুষের তো জামাইয়ের বাড়িতে যাইতে হয় আন্টি আমি যেখানেই যাই না কেন আপনি সবসময় আমার সাথে কথা বলতে পারবেন। কেমনে এত দূর থেকে কথা কইবা ফোন দিব, যেখানেই থাকি না কেন আপনি আমাকে ফোন দিবেন, আমি আপনাকে ফোন দিব। আচ্ছা গুপুর, এই গুপুর, নবাব ভাই, গোবর কাকারে খুঁজতেছেন কে? গুপুর কই রে? কাকা তো একটু ওয়াশরুমে গেছে। আপনার কি লাগবে আমার কর, আমি কইরা দেই। আচ্ছা গেটটা খুল, আমি একটু বাইরে যাই। বাইরে যেতেছেন কে হন? চালাম, এটা আমার পার্সোনাল বিষয়। আমি যে রূপন্তীর সাথে এখন দেখা করতে যাবো এই কথা আমি তোকে বলতে পারবো? তাহলে তুই জেনে যাবি না। এই যে পার্সোনাল বিষয় আমাকে জিজ্ঞাসা করবি না, কোল। ভাই আমার একটা কথা আছে। কিতা? এই যে নিপাপা হুটহাট করে গ্রামে চলে যেতেছে, হ্যাঁ পড়ানোর ক্ষতি তো না কিতা? ও আর ইউ, কি রে তুই? আমি সালাম, আই এম সালাম। তুই মানুষের পড়ালেখা নিয়ে কথা বলছিস, তোর নিজের পড়ালেখার অবস্থাটা কি রে? তুই কি পাস আমাকে বল তো? আমি তো ভাই বিয়ে পাস দিছি। বাচ্চা কইটা রে চালাম? আপনি কি বলেন নি কিতা? আমি ডিগ্রি পাসের কথা কইছি। কিতা বলেছিস তুই আমাকে? রিপিট কর, কিতা বলেছিস তুই? কইছি বড় ভাই আমি বিয়ে পাস করছি। এই চালাম, বিএ পাস যে ডিগ্রি, এটা কি আমি বুঝি না রে? আমি তো তোর সাথে পান করেছি আর তুই আমাকে বলদ বলেছিস, তো কত বড় সাবাস! ভাই আমি বড় ভাই কইছি, বিয়ে পাসের কথা কইছি, আমি তো বলত করি আপনারে। সত্যি বলদ বলিস তুই? না, কইছি বড় ভাই। তোকে অনেক ভালোবাসি রে আমি চালাম। তুই 2টা মিনিট এখানে থাক, আমি একটু আসতেছি। ভাই উপরে যেতেছেন কে? আপনি না বাইরে যাবেন? রে বলদ, আমি যদি এখন তোকে বলি আমি উপরের থেকে আঁচুরি নিয়ে এসে তোর সামনের 2টা দাঁতে ঈদ করব, তাহলে তুই কি এখানে থাকবি? তুই পলাবি না। এর জন্যই তো আমি তোকে এই বিষয়ে আমি কিচ্ছুটা বলবো না। তুই থাক রে ভাই, আমি আসতেছি। ভাই এই, আপনি এখন যদি উপরে যান তাহলে দেরি হয়ে যাব না? রূপন্তে পাতা চলে যেতে রে। তুই তো ঠিক কথা বলেছিস চালাম। তাহলে এখন কি করা উচিত আমাকে? তুই তোমাকে একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিস। আমি কই কি, আপনি রূপন্তে লাগে দেখা করে আহেন, সবার আগে প্রেম ভালোবাসা। আমি তো এনে থাকবই, আপনি চাইলে আয়া পরে আবার আমার দরতারবেন। তুই সত্যি রে চালাম, তুই অনেক ভালো মানুষ। তুই কত বড় কঠিন একটা সমস্যা একটুরিতে সলভ করে দিয়েছিস। তোকে আমি কিচ্ছু তার বলবো না, তো মারবো না, ইট করবো না। তুই আমাকে জাস্ট একবার চটি বল, তাহলেই হবে। আমার ভুলে গেছে বড় ভাই, আমার মাফ করে দেন। যা, মাফ করে দিলাম, গেটটা খুল। আচ্ছা শালার বলত, তোর বোনটার লাগে প্রেম করতে চাই, এর লিগে তুই যে আমার কি জ্বালানটা জ্বালালি? হ্যাঁ
খালি যদি তোর বোনটা লাগে প্রেম করা না লাগতো তোরে মুরাইয়া তোর কোটি সব ছুড়ে আলাইতাম আমি। আমগো বাড়িতে থাকে আবার আমার লগে খারাপ ব্যবহার করে। বাবা হ্যাঁ, কি করো? আরে গাছটা বাঁকা হয়ে যাইতেছে দেখোস না, হ, এটা খুঁটি না কেটে দিলে করে দেবে আস্তে আস্তে। কইতেছিলাম যে এই 1 তারিখ থেকে তো আমার জয়নিং, হ্যাঁ, তো জয়েন করবি। সেটা করলাম, কিন্তু মানে মার ট্রিটমেন্টের কি করলাম? মার ট্রিটমেন্টের জন্য তোর অসুবিধা কোথায়? তোর জয়েন করার কথা তুই জয়েন করবি। সই তো চেক দিছেই, 2 দিন পরে টাকা উঠাবো। তো টাকা উঠে আমরা তো ঢাকাই যাব, তখন তুই দেখবি, তুই দেখাশোনা করবি, অসুবিধা কি? ও তাহলে আমি একাই আগে যাব? তো কি করবি, এখানে বসে দেখার তো কোনো দরকার নাই। টাকা উঠানোর পরে আমি আসতেছি, তুই আগেই জাগা, অসুবিধা কি? স্যার আরে হোসেন ভাই, আসসালামু আলাইকুম। হোসেন, কেমন আছো বাবাজি? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই এই কি আসছেন একটা জানাবেন না? গতকালকে রাত্রে আইছি। ও স্যার ভালো আছেন তো? হাতে কি? এই কিছু না, একটু ফল আনছি আর কি। তুমি আবার এগুলো আনতে গেছো কেন? খালি হাতে। কাকি কো? আছে আছে। এ বৌমা, আচ্ছা এই দেখো যে হোসেন আসছে, যা ও ভাই আসেন ভাই। যা। আপনি আসছেন আমার তো ফোন দিলেন কপালে। একবার কেমন আছেন? তুমি কেডা? কি হোসেন ভাই? মা হোসেন ভাই, হোসেন, হ্যাঁ কাকি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কবে আইছো? আমি গতকালকে রাত্রি আইছি। আপনার শরীরটা ভালো থাকছে না? ভাই, ও ভাবি কেমন আছেন? এ না বস। বুঝে ভাই আসো। আচ্ছা আসি কাকিয়া। ওই দাদা কথা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি খারিউল স্যারের বস না, ওই যে একদিন আইছিলেন? হ্যাঁ। স্যার আমি যে একটা চাকরির কথা কইছিলাম, একটা ছোট চাকরি ভুলে গেছেন স্যার। নাম মনে আছে? মনে নাই স্যার, গরিবের কথা ভুলে গেছেন। দেখেন স্যার, উপরে যাবেন যান। খায়রুল ফিরেছে? না স্যার, এই যে গ্রামে গেছে, এখনো ফিরে নাই তো। ও কথা কইবেন, ও ফোনে কথা না কয়। না না, আমি এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ওর সাথে একটু দেখা করে যে আমি ওর সাথে ফোনে কথা বলে নিই। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। স্যার আমার কথাটা একটু মনে রাখেন স্যার। হ্যাঁ হ্যাঁ। আরে খারিউল স্যারের কি কপাল, হ্যাঁ? বসে এসে খবর নেই। আমার কপালে যদি এরকম একটা চাকরি জুটতো। আল্লাহ গো, গরিবের দিকে একটু দেখো আল্লাহ, একটু দেখো। বড় কিছু তো চাই নাই, একটা পিয়নের চাকরি চাইছি, ছোট্ট চাকরি। দেখো আল্লাহ। কেমন লাগে হোসেন ভাই এই যে বিয়ে ফুল ফুটছে? আর আমার লজ্জা লাগে। হোসেন ভাই, ধুর, এই যে চাঁচুর খান। এই তার কোন দরকার ছিল? বেসুন তো আমরা মিষ্টি খাবো। আল্লাহ, বোন মিষ্টি খাবার চাইছে, এখনই খাওয়াবো, নিয়ে আসবো। তুই মিষ্টি খাবো না, আমি তো একটা বিয়ের মিষ্টি খাবো। আপনি বিয়ে করার জন্য এখানে আসছেন না? আর বিয়ে করার জন্য উপায় নাই, নিরুপায়। আমার কিছু মা একলা থাকে, এমন একটা মানুষ লাগে। যেভাবে ধরছে আমি আর নাটা করিনি, এখনো মেয়ে দেয়নি, দেখা যাক। না, আমার কাকাই আবার ঘটক, দুটো মেয়ে দেখছে। এটা হলো শিক্ষিত, এটা হলো অশিক্ষিত। শিক্ষিত বলে ডিগ্রি, হ্যাঁ, ডিগ্রি পাস? হ্যাঁ পড়তেছে। বাহ। এখন আমি কইছি যে শিক্ষিত নাই, কারণ শিক্ষিত মা হলি তো সামনে বাচ্চা কাচ্চা হলি তো ওরাও মনে হয় মোটামুটি ডিগ্রির উপরে যাবে। তো মেয়েকে দেখতে যাবেন কবে? কারণ এই যে আসলাম সারার কথা কই দেই, তারপর এটা দিন ঠিক করবো আর কি। না ভালো। আচ্ছা ও ভাই, আমার খায়রুল ভাইয়ের এটা বিয়ে করা উচিত না? হ্যাঁ হ্যাঁ, মেয়েটা দেখবো। আপনি বিয়ে করেন, আমার আবার টানুন কেন? আরে বাহ, অবশ্যই করা উচিত। উচিত না? আপনারা মেয়ে দেখেন, আমিও মেয়ে দেখতেছি। আমার জন্য টাকার জন্য, হ্যাঁ উচিত না? আপনারা তাহলে আড্ডা দেন, চাঁচুর খান, আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ও ভাই, হ্যাঁ আমার কাছে কি সিজিনি একটা গন্ধ মনে হলো। হ
খান তো খান। না এই যে আপনি বিয়ের কথা কর পরেই কেমন দিন এটা লাজুক লাজুক মানে লজ্জা লজ্জায় কেমন দিন এটা ভাব আমার মনে হয় আপনার প্রতি দুর্বল। এই যে আসে আমি চিনি আমি বুঝি তাই না? তা খুব চিনেন। খালি কব ডাইরেক্ট কই আপনার বিয়েটা হোক। না আমি চাই যে আচ্ছা আপনি যদি কন তাহলে আমি সরাসরি যা কব আফা এ ভাই কিন্তু আপনি বিয়ে করতে চাই হ্যাঁ দেখি কি হয়। এই বাড়িতে আমারও বাড়ি করে দিবে, আপনারও বাড়ি করে দিবে। হ্যাঁ আমার কাছে মনে হইতেছে কেমন দিন একটু লজ্জায় কেমন দিন করলো। কি ব্যাপার, তুমি এখানে বসে কি আবার পান খাইতেছ? জর্দা তো খাই না। জর্দা না খেলেও পান টান কিছুই খাওয়া যাবে না, এখানে বসে আছো কেন? আপনি কই গেছিলেন? এই তো আমি এইখানে দোকানের এইখানে গেছিলাম। আপনি বসেন, আপনার সাথে আমার কথা আছে। বলো কি? আমরা যে খাইরুলের জন্য মেয়ে খুঁজতেছিলাম, মেয়ে আর খুঁজানো লাগবো না। কেন ডিসিশন চেঞ্জ করছো নাকি? বিয়ে শাদী দিবা না? মেয়ে পাইছি। মেয়ে পাইছো? কোথায় মেয়ে পাইলা? নিপার মতো মেয়ে তো খুঁজতেছি, হ্যাঁ, তো আমি চিন্তা করলাম নিপারই আমরা বিয়ে করাই খাইরুল রে। আরে এই সমস্ত কথা তোমার মাথায় আসতেছে কেন? নিপারে বিয়ে করাইবা, এই কথা নিপারে বলছো নাকি? না, আপনার এই প্রথম বললাম। আমারে যা বলছো বলছো, এগুলো নিয়ে আর কারোর সাথে কোনো আলোচনা করার দরকার নাই। আগুন জ্বলে যাবে, কিচ্ছু করতে হবে না, যেটা দেখা যাবে পরে দেখবো। চলো ভিতরে চলো। বিরাট কাজ করে বলেছো, আসো। মেয়ে দিঘা বলছে না? তো তোমাদের একটি রাজ্য সম্পর্কে কথা বলবো। কথাটি হলো, আমি উত্তর পাহাড়ের পথে যাত্রা সহজ ছিল না। সরু পথ আর ঘন কুয়াশার চারপাশে নিস্তবতা সব মিলিয়ে মনে হতো পাহাড় নিজেই কিছু লুকিয়ে রেখেছে। রাজা অনিরুদ্ধ তখন সাধারণ বণিকের বেশে, অরুণিমা একজন কিশোরী পথিক, আর আর সঙ্গে ছিলেন বিশ্বস্ত সহচর বীরের। পাহাড়ের পিছে তারা দেখলো সেখানকার মানুষ আলাদা রকমের, আর তার খুব কম কথা বলে, কিন্তু চোখে অনেক গল্প জমে থাকে। এই বৃদ্ধ পাহাড়ি নারী তাদের আশ্রয় দিলেন। তার নাম ছিল মহিনা দিদি। রাতে আগুন জ্বালিয়ে বসে মহিনা দিদির হঠাৎ বললেন, তোমরা কি ছায়া বাহিনীর কথা শুনতে এসেছো, তাই না? রাজা অনিরুদ্ধ একটি চমকে গেলেন। তুমি জানলে কিভাবে? আর মাইনা দিদি হালকা হাসলেন। যখন রাজ্যে নিজের রাজ্য ছেড়ে পা হেঁটে বেড়ায়, তখন বড় কিছু ঘটতে চলেছে। সাহেবেনে সত্য। মাইনা দিদি জানলেন ছায়া বাহিনী কখনো দুষ্টু দল নয়। তারা পাহাড়ের সেই মানুষ যাদের মন আর জমি এক সময় রাজ্যের আদেশে কেটে নেওয়া হয়েছিল। শহর বড় হয়েছিল, কিন্তু পাহাড় ফাঁকা হয়েছে।
ওরা আলোর ওরা আলোর আসে না। মাইনা দিদি বললেন, কারণ আলোর ওদের কথা কেউ শুনে না। ছায়া থাকলে অনন্ত ভয় তৈরি হয়। অন্য তখন চুপ করে তাকিয়েছিল। সে হঠাৎ জিজ্ঞেস করলো, তাদের ভয়টা কি আমাদের তৈরি? মায়না দিদি মাথা নাড়ালেন, হ্যাঁ মা, ভয় জন্ময় অবহেলা থাকে। সেই রাতে অর্ণিমা ঘুমাতে পারল না। আগুনের শিক্ষার দিকে তাকিয়ে সে ভাবল, রাজ্য শুধু প্রাসাদ আর সিংহাসন নয়, রাজ্য মানে সেই মানুষগুলোই যারা কথা বলার সুযোগ পায় না। সে সিদ্ধান্ত নিল, রাজ্যে ফিরে গিয়ে সে পাহাড়ে মানুষের কথা বলবেন। রাজা অনিরুদ্ধ দূর থেকে মেয়ের দিকে তাকিয়ে বুঝলেন, সেই যাত্রা সমস্যা সমাধান নয়, উত্তরাধিকারের ঘরে তুলেছেন। পাহাড়ে ভোরে সূর্য উঠল ধীরে ধীরে। আলো ছড়াতে ছায়াগুলো ছোট হয়ে এলো, যেন পাহাড়ে নিজের ফিস ফিস করে বলল, এভাবে করে আমাদের একে একে পূর্ব যোগ করব। ওয়েট, এক সেকেন্ড, আমি দাঁড়াও, তোমাদের আরেকটা পর্ব শোনাবো। তো আমাদের গল্পটি কেমন লাগতেছে বন্ধুরা, সবাই কমেন্টে বলে যাবেন। অনেক অনেক বছর আগের কথা, আর পাহাড় একটি শালবন পলাশের জঙ্গলের ঘেরা এক রাজ্য ছিল। তার নাম ছিল সুবর্ণপুর। রাজ্যটি এটাই শান্ত ছিল যে ভোরে পাখির ডানার শব্দ আর নদীর ঢেউ মিলে যেন রাজ্যের ঘুম ভাঙত। সুবর্ণপুরের মানুষ বিশ্বাস করত, এই রাজ্য শুধু মাটি আর ঘরের নয়, এ রাজ্য গল্পের। প্রতিটা বাড়ি, প্রতিটা গাছ, প্রতিটি পাথরের ভিতরে লুকিয়ে থাকতো এক একটা কথা। রাজ্যে ছিলেন রাজা অনিরুদ্ধ, বয়সে মধ্যবয়স্ক, যখন চোখে গভীরতা, কণ্ঠে স্থিরতা। তিনি যুদ্ধ জয় করে নয়, মানুষের মন জয় করতে এসেছেন। তার পাশে ছিলেন নারী মৃণালিনী। তিনি ছিলেন দয়ালু, অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী। বলা হতো তিনি এক সময় সে কথা শুনতেন আর তার কথা ভুলতেন না। সুবর্ণপুরের কোনো কঠোর শাসন ছিল না, কখন আইনও ছিল না, কিন্তু ন্যায় ছিল গভীরে। সপ্তাহে সপ্তাহে একটি রাজ্য নিজে বসতেন খোলার দরবারে। সে কেউ এসে কথা বলতে পারত, কৃষক, জেলে, কুমার কিংবা দূরে দেশের পথিক। একদিন এক বৃদ্ধ কৃষক এসে বলল, মহারাজ, নদী এবছর কিছু বেশি ভাঙন ধরিয়েছে। রাজা অনুব্ধ জিজ্ঞেস করলেন, নদী কি কিছু চেয়েছে? সবাই অবাক। কৃষক বলল, নদী আবার চাই নাকি? রাজা মূর্ধ হেসে বললেন, নদী মানুষ না, কিন্তু তাদেরও ভাষা আছে। সে সাবধান করে দিল, আর যদি তার পথ আটকে দেও সে রেগে যায়। আর সেই পথ থেকে নদীর ধারে নিয়ম চালু হলো, গাছ কাটা বন্ধ, তার নদীর স্বাভাবিক পথ রক্ষা। তো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগতেছে সবাই কমেন্টে বলে যাবেন। আর কমেন্টে না বুঝলে আমরা বুঝতে পারবো না যে আমাদের গল্পটি কেমন হয়েছে। তো আজকের গল্পটি এইটুকুই।